এই জীবনে কেউ কখনো পারফেক্ট হয়ে উঠতে পেরেছে কিনা আমার জানা নেই, তবে এই মেয়েটা কখনো কারো কাছে পারফেক্ট হয়ে উঠতে পারেনি। না পারফেক্ট বউ হয়ে উঠতে পেরেছে, না পারফেক্ট মেয়ে হয়ে উঠতে পেরেছে। নানান কর্তব্য পালন করবার পরও আমি কখনো পারফেক্ট হয়ে উঠতে পারিনি। আচ্ছা, তোমরা কি জানো পারফেক্ট কিভাবে হতে হয়? যদি জানতে পারতাম পারফেক্ট কিভাবে হতে হয় তাহলে একটু চেষ্টা করতাম। প্রথমে শৈশব, তারপর কিশোরী, আর এখন যৌবনতা, আর তারপর বিয়ে করে বউ। সমস্ত কিছু নিয়েই জীবনের এতটা পথ পাড়ি দিয়েছি, কিন্তু পারফেক্ট কেন আমি না? হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। রোদকে গায়ে মেখে বেরিয়ে পড়েছি সংসারের কিছু টুকিটাকি জিনিস নিতে। আমরা মেয়েরা একটা কথা যদি ভেবে বেরোই তাহলে হাজারটা জিনিস কিন্তু কিনে বাড়ি ফিরি। আমরা যারা সংসার করি সেই সব মেয়েরাই কিন্তু বুঝি। সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের যত্ন নিতেই ভুলে যাই। কখনো কখনো তো মনে হয় বিয়ের আগের যে মেয়েটা এত কিছু সাজতো, সে মেয়েটা বিয়ের পর সাজতে গেলে কত কি চিন্তা করে। কি সুন্দর নিষ্পাপ ফুলগুলো, তাই না? আমাদের শৈশবটাও থাকে ঠিক এই রকম নিষ্পাপ, কিন্তু যত সময় বাড়তে থাকে, যত সামনের দিকে এগোতে থাকি, তত যেন কঠিন হয়ে উঠতে হয়। আচ্ছা, এটা বলো তো, শিশু বয়স থেকে এই যে যৌবনতার মধ্যে এত কঠিনতা কেন আসে? ছোটবেলার মতো কেন আমরা নিষ্পাপ হয়ে উঠতে পারি না? বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের মনে কেন অহংকার আসে? কেন এত কষ্ট পাই আমরা সব জিনিস? আসলে আমার মনটা হচ্ছে ঠিক এই ফুলের মতো নিষ্পাপ। অল্পতে প্রচুর কষ্ট পাই, অল্পতে প্রচুর কান্নাকাটি করি। ছাদের মধ্যে এত বেলফুল ফুটেছিল, আমার মনটা এত নেচে উঠলো ঘর সাজাবার জন্য। তাড়াতাড়ি করে বেলফুল আর নয়নতারা ফুলগুলো নিচে নিয়ে এসে সাজাতে শুরু করে দিলাম। লক্ষ্মী বউয়েরা কি এইরকমই হয়? আমাকে জানিও তো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাথার ভেতর নেচে উঠছিল কি রান্না করব। ভাত খেতে একদম ইচ্ছে করছিল না, তাই বসিয়ে দিয়েছিলাম হলুদ পোলাও আর চিকেন কষা। সঙ্গে যদি একটু টকটক কিছু না হয় খেয়ে কি পোষায় বলো? তাই ভাবলাম খেজুর, আমসত্ত্ব আর টমেটো দিয়ে একটা বিয়েবাড়ি স্টাইলে চাটনি বানাবো। সব কিছুই রেডি করে রেখেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চাটনিটা। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে যেতে শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর দেবো জিরে। তবে আমার কাছে যেহেতু গোটা জিরে ছিল না, তাই যে জিরের পাউডারটা থাকে সেটা দিয়েই লাল লাল করে একটু ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব। রান্না করতে, সকলকে রান্না করে খাওয়াতে আমার প্রচণ্ড ভালো লাগে। তোমাদের দাদাভাইকেও তো আমি প্রচণ্ড খাওয়াতে পছন্দ করি, কিন্তু মানুষটা সামনেই থাকে না, তাই অর্ধেকটাই মুখে খাওয়াতেই পারি না। এবার ওই কড়াটাকে আমি ধুয়ে বসিয়ে দিলাম, ওর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি কিন্তু আজকে চাটনিটা বানাবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, আর দুটো দিলাম তেজপাতা। এবার টমেটোটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নেব। টমেটোটা গলে এলে ওর মধ্যে আমি চিনি আর খেজুর দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। মাখো মাখো হয়ে যেতে এর মধ্যে আমি আমসত্ত্বটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সেই কবে যে বিয়েবাড়ি খেয়েছি আমার সত্যি বলতে কি একটুও মনে নেই। তবে বিয়েবাড়ির যে রান্নাবান্নাগুলো হয় সেগুলো মাঝে মাঝে খুব খেতে ইচ্ছে করে, তখন একটা একটা করে বানিয়ে খাই। বিয়েবাড়ির মতো স্বাদ কিন্তু খুব সুন্দর আসে। যেমন দেখো, আজকেই বানিয়ে ফেললাম আমসত্ত্ব খেজুরের চাটনি। এইভাবে কিন্তু বানালে সত্যি অসাধারণ লাগে। চাটনিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা ছিল উপর থেকে আমি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে সার্ভিং বলে সার্ভ করে দেব। এইরকম টমেটোর চাটনি তোমরাও কিন্তু বাড়িতে বানিও। খেজুরগুলো আর আমসত্ত্বগুলো যদি এরকম ঠিক গোটা গোটা থাকে, মুখে পড়লে কিন্তু খেতে বেশ লাগে। অনেককেই দেখেছি আবার খেজুর আর আমসত্ত্ব দিয়ে অনেকক্ষণ ধরে ফোটায়, তাতে ওই টমেটোর সাথে মিশে যায়। আমার মনে হয় ওটা হয়তো বেশি খেতে ভালো লাগবে না। আজকে তোমাদের সাথে শেয়ার করি লাঞ্চে কী বানিয়েছি। এখানে চিকেনের ঝোল ছিল, আর বানিয়েছিলাম হলুদ পোলাও, আর ওই টমেটোর চাটনি। ব্যাস সেটাই লাঞ্চ। রান্না বান্না করতে করতে গলা আমার এত পরিমাণ শুকিয়ে গিয়েছিল, তাই একটু ফ্রুটি নিয়ে বসে পড়েছি। এটা খেতে খেতে বাইরের ওয়েদারটাকে আমি উপভোগ করব। আচ্ছা তোমরা বলো তো, আমরা যারা বাড়ির মধ্যে থাকি তাদের তো এই গরমে কষ্টটা একটু কম হয়, কিন্তু যারা ডেলিভারি বয় রয়েছে, তোমাদের দাদা ভাই, ওরা যখন বাইরে ডিউটি যায় এত পরিমাণ গরম ওদের মুখে এসে লাগে, বলে পুরো যেন সিদ্ধ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, ডিউটি তো করতে হবে, তাই না? জানো, সেই কবে যে মা ভাত বেড়ে দিয়েছিল, তারপর থেকে কেউই আমাকে ভাত বেড়ে দেয়নি। এখন খেতে বসলে ভীষণ মন খারাপ করে, মনে হয় যদি কেউ বেড়ে দিত খুব ভালো হতো। রান্না বান্না করবার পর কেউ যদি বেড়ে দেয়,
সেটা কিন্তু খেয়ে প্রচণ্ড তৃপ্তি আসে, কিন্তু রান্না বান্না করবার পর সবাইকে যদি আমাকে বেড়ে দিতে হয় তাহলে কিন্তু খেতে একদম ইচ্ছে করে না। খাওয়া দাওয়া করবার পর ঠিক সন্ধে নামবো, এই সময়তে একটু ছাদে উঠেছিলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি। ছাদে ওঠার সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে দেখলাম সেই ছোটোবেলায় যেটাকে আমরা রকেট বলতাম সেইটা দেখতে পেলাম। আসলে ওটা তো রকেট না, ওটা ছিল ফ্লাইট। আর ওটা যেহেতু ধোঁয়া বেরোয় সেই জন্য মনে হতো আমরা রকেট বলতাম। এত গরমের মধ্যে মানুষ কিন্তু এসি জ্বালিয়ে ঘুমোচ্ছে, কিন্তু তোমরা কি জানো আমাদের এখানে এখনও কুয়াশা পড়ছে। দূরটা দেখো পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। আমাদের ছাদেতে কি সুন্দর ধুতরা ফুল ফুটেছে, তবে এই ধুতরা ফুলটা আমি কখনোই দেখিনি। 3টে থাকে ধুতরা ফুল ছিল, কি সুন্দর দেখতে লাগছে দেখো, আমার তো খুব ভালো লেগেছে। কেমন তাই না? একদমই অন্যরকম। সারাদিন কাজ করবার পর হাজব্যান্ড যখন একবার বাড়িতে ফেরে তখন তার বউ অধীর আগ্রহে বসে থাকে কখন হাজব্যান্ড বাড়িতে ফিরবে। তারপর তাকে নাস্তা দেওয়া, চা দেওয়া, তার সমস্ত কিছু হাতের কাছে এগিয়ে দেওয়া কত সুন্দর একটা জিনিস, তাই না? কিন্তু আমাদের জীবনের প্রায় 50টা বছরই এইভাবে কেটে যাবে একা একা থেকে। এখন আমি একাকিত্বে ভুগছি, এরপর যখন আমাদের বাচ্চা আসবে সেও একাকিত্বে ভুগবে। ওর বাবাকে তো আমি তো তবু ধরো পেয়েছি, ওর বাবাকে তো অর্ধেক টাইম কাছেই পাবে না। যখন ওর বয়স 19-20 বছর হবে সেই সময়টা ওর বাবা রিটায়ার হয়ে বাড়িতে ফিরবে, ঠিক সেই সময়টাতে ওর জব, ওর পড়াশোনা নিয়েও ব্যস্ত হয়ে কখনো হয়তো বিদেশ বা কখনো দেশের অন্য প্রান্তে যাবে। কীরকম একটা জীবন, তাই না? কতটা কষ্টের একটা জীবন, তাই না? বলে বোঝানো খুব কষ্টকর। যখন একা একা বাড়ির মধ্যে থাকি, যখন দেখি সকলের হাজব্যান্ডরা কাজ থেকে বাড়ি ফিরছে, তার বউকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছে, সেই সব দেখা জিনিসগুলো অনুভূতিটা কেমন আমার হয় বলো তো। কিন্তু সমস্ত অনুভূতি চাপায় রেখে নিজেকে খুশি রাখতে হয়। কিন্তু এই কষ্টকর জিনিসটা আমি কাউকে বলে বোঝাতে পারি না। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সারাদিনে তোমরা হয়তো ভাবো অনেকবার কথা হয়, কিন্তু অনেকবার ফোন তো করে, কিন্তু বেশিক্ষণ কথা হয় না। ওই 30 সেকেন্ড, 40 সেকেন্ড কি 50 সেকেন্ড, এর বেশি তো হয় না। সারাদিনে একবার ভিডিও কল করে, তাও 2 সেকেন্ডের জন্য কি 3 সেকেন্ডের জন্য, মুখ দেখার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। এইভাবেই জীবন চলছে, জীবনের অর্ধেকটা টাইম কেটে গেছে। সত্যি কথা বলতে কি, যৌবনত্ব যখন শেষ হয়ে যাবে, তারপর যখন আমরা এক বছর হয়ে যাব, ঠিক সেই সময়টাতে হাজব্যান্ডকে কাছে পেয়ে কী করব? সেই সময়টা বার্ধক্যে জানি একে অপরের সাথী, কিন্তু তবুও এই যে জীবনটা একসঙ্গে ঘোরা, কত কথা বলা বাকি, সবই কি আমার ওই বার্ধক্যে 2-3টে বছর বা 5-6টা বছরে সব শেষ হয়ে যাবে? সব কথা বলা শেষ হবে না। অনেক কথা হয়তো তখন ভুলে যাব, যে কথাগুলো বলতে বাকি আছে সেগুলো হয়তো মনেই থাকবে না বার্ধক্যের জ্বালায়। সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাই এই জবটার পরে যখন অন্য জায়গায় পোস্টিংয়ে যাবে, আসলে আমরা সেটাও জানি না সেই সময়টাতে ওরা কোয়ার্টার পাবে কি পাবে না। খুব ভাগ্য যাদের ভালো, যেসব আর্মির ওয়াইফদের খুব ভাগ্য ভালো, তারাই তাদের হাজব্যান্ডের সঙ্গে কমসে কম 5টা বছর কাটাতে পারে, কিন্তু আমাদের সেটা সম্ভব নয়। এই যে বাচ্চা হওয়ার আগেটা বা বাচ্চার 2 বছর 3 বছর পর্যন্ত যদি একসঙ্গে থাকতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো, কিন্তু সেটা আমার মনে হয় না সম্ভব বলে। অনুভূতি নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে খুব ভালোভাবে কাটালাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।